Hey everyone, it's your Sadiq. Welcome back to my new video. আমি আমার প্রিয় শহর কলকাতা থেকে বিলং করি আর আমি বর্তমানে আছি দুবাই শহরে 4 বছর ধরে এখানে কাজ করি। আর এখন ভিডিওটা একটু লং হবে, কেন ভিডিওটা পুরো ওয়াকিং ভিডিও আছে। ভিডিওটা পুরো লং হবে, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে তো তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। আর তোমার ভাই ভিডিওটা কিন্তু বানাচ্ছে অনেক কষ্ট করে। আজকের যে ভিডিওটা হবে আমি আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। আমার ছোট থেকে নিয়ে এখন পর্যন্ত আমার লাইফে কী ঘটেছে আমি সেটা তোমাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি ভিডিওটা তোমরা যদি পুরো দেখো তাহলে নিশ্চয়ই তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা একদম স্ক্রিপ্ট করো না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, ভিডিওটা একদম স্ক্রিপ্ট করো না, ভিডিওটা পুরো দেখো। আর যদি আমার ভিডিও দেখে কেউ যদি মোটিভেশনাল হয় তাহলে তো খুব ভালোই হবে। আর তোমরা আমাকে ভরে ভরে কমেন্ট করবে, আমি তোমাদের একটা কমেন্টে আমি মোটিভেশনাল হব। তো চলো এবারে শুরু করা যাক। তো হচ্ছে কি না, যখন আমি স্কুলে পড়াশোনা করতাম ক্লাস 2 থেকে নিয়ে 9 অবধি যখন আমি পড়াশোনা করতাম তখন আমাদের সিচুয়েশানটা অনেকই খারাপ সিচুয়েশান ছিল। তো আমাদের এমন একটা টাইম ছিল, এক সময় খাওয়া হতো, এক সময় খাওয়া হতো না। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমি তাদের কষ্ট দেখেছি, আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে বড় করিয়েছে, আমাকে ভালো শিক্ষা দিয়েছে। আই প্রাউড টু বি মাই মাদার অ্যান্ড মাই ফাদার। সো আমি ওদেরকে অনেক রেসপেক্ট করি, তারা আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমি তো তাদের জন্য কিছু করতে পারিনি। আর আমি যতই করি না কেন তাদের জন্য পুরোপুরি কম। তো আমাদের সিচুয়েশানটা এরকম ছিল, এক সময় খাওয়া হতো, এক সময় খাওয়া হতো না। তো আমার ঘরে থেকে আমাকে এরকম শিক্ষা দেওয়া হয়েছিল যে যদি তোর ঘরেতে খাওয়াও না হয় তাহলে কিন্তু তোর আশেপাশের লোক যেন না জানতে পারে। তো এরকম আমার ব্যাপার ছিল, যখন আমার এক সময় খাওয়া হতো এক সময় খাওয়া হতো না, তো আমার আশেপাশের লোকও জানতে পারতো না আমার বাড়িতে রান্না হয়েছে কিনা। কারণ সেই সময়টা খুব কষ্ট করে আমরা কাটিয়েছি। আর তখন সেই সময়টা আমাদের কাছে কিছুই ছিল না। আর এখন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ যতই শুকর আদায় করি ততই কম। এখন তো আল্লাহ আমাদেরকে সব কিছুই দিয়েছে। তো হচ্ছে কি না, যখন আমি ক্লাস 4 থেকে 9-এ আসি, তো 9-এ আসার পরে আমি পরীক্ষায় ফেল করি। তো 9 ক্লাসে আমার ফেল হওয়ার পরে আমাকে আমার বাবা মা অনেক বুঝিয়েছিল যে দেখ পড়াশোনা কর, খেলতে গেলে মানুষ হারে যেতে তারপরেই মানুষ লাইফে আগে বাড়তে পারে। তুই যদি তোর লাইফে হারা জেতার মানে যদি না বুঝতে পারিস তাহলে কিন্তু লাইফে আগে বাড়তে পারবি না। তখন কিন্তু আমি ওনাদের কথাটা এতটা গুরুত্ব দিইনি, যেটা আমি আজকের এসে রিয়েলাইজ করি যে না, আমাকে তারা বলছিল যে পড়াশোনাটা করে নে, খুবই ভালো, তোরই কাজে লাগবে। কিন্তু আজকে আমি সেটা রিয়েলাইজ করি যে না, আমি যদি ওই সময়টা পড়ে নিতাম তাহলে হয়তো আমাকে অনেক কাজে আসতো। তো যাই হোক, যেটা নসিবে ছিল সেটা হয়েছে। তো আমার বাবা মাকে আমি দেখেছি অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। তো এখনকার যে ছেলেরা আছে দেখি যারা বিয়ের পরে নিজের বাবা মাকে অনাথ আশ্রমে দিয়ে আসে, বাবা মাকে ধরে মারে, বাবা মাকে ধরে গালাগালি করে। তো আমি তাদেরকে বলবো তারা এই কাজটা একদমই করো না। কেন, তোমার বাবা মা তোমার জন্য অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছে, লোকের বাড়ি কাজ করে, লোকের বাড়ি গালাগালি খেয়ে, লোকের বাড়ি ঝুটো বাসন ধুয়ে, লোকের বাড়ি কাজ করে তোমাকে বড় করেছে এই দিনটা দেখার জন্য না। তোমার বাবা মা অনেক আশা নিয়ে আছে যে আমার ছেলে বড় হয়ে আমাদেরকে দেখবে। তো সেই জিনিসটা যদি তুমি না করো, তোমার বাবা মাকে যদি তুমি গালাগালি করো, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি যখন এখন তোমার বাবা মার সঙ্গে তুমি যেই জিনিসটা করবে, পরবর্তীতে যখন তোমার বিয়ে হবে, তোমার বাচ্চা হবে, সেই বাচ্চা তোমার সাথে সেম টু সেম করবে কিন্তু। তাই জন্য বাবা মা থাকতে বাবা মাকে কাদার করে নাও। যার কাছে বাবা মা নেই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তার কি হচ্ছে, সে বাবা মা ছাড়া কি অবস্থা হচ্ছে তার। তো আমি আর বাবা মাকে খুব ভালোবাসি, তো আমি এটা কোনোদিন তাদেরকে বলতে পারিনি। আর আমি তাদের জন্য যতই করি না কেন পুরোই কম। তো যাই হোক, আগে বাড়া যায়। তো আমি পরীক্ষায় ফেল করার পরে আমি স্কুলটা ছেড়ে দিলাম। আমার বাবা মা বোঝালো, আমি বুঝলাম না। তারপরে আমার এক বন্ধু আমাকে বললো যে এক জায়গায় কাজ আছে, তুই কাজ করবি? তা বললো হ্যাঁ করবো। তো আমি এক জায়গায় কাজ করলাম, সেখানটায় আমার স্যালারি ছিল 6,000 টাকা। সেই 6,000 টাকা থেকে আমি আমার গাড়ির ইএমআই দিতাম, আমি ঘরের খরচা দিতাম, আর 200-300 টাকা করে আমি আমার হাত খরচা রেখে দিতাম। সেই হাত খরচাটাকে আমি আবার জমিয়ে 3-4 মাস 5 মাস পরে সেই টাকাটাকে নিয়ে আমি আবার ঘরে দিয়ে দিতাম। মানে সিচুয়েশনটা এতই খারাপ ছিল। তারপরে যখন আমি গাড়ি নিয়ে বার হয় রাস্তার মধ্যে, আমার আরেক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়। তো সে আমাকে বলে যে দোস্ত
আমি দুবাই যাচ্ছি, তুই দুবাই যাবি? আমি বললাম দুবাই যাচ্ছিস, দুবাই কী করতে? তো ও আমাকে বললো যে আমি দুবাই যাচ্ছি কাজে। তো আমি বললাম ঠিক আছে চ, তাহলে আমিও যাব। তাহলে আমিও যাবো বলে ওর সাথে কন্ট্যাক্ট করে নিলাম। কন্ট্যাক্ট করার পরে আমি ওকে টাকা পয়সা সব কিছু জমা দিয়ে দিলাম। ও ভিসা বার করলো, ফ্লাইটের টিকিট করলো, সব কিছু করলো। তো ওকে জিজ্ঞাসা করলাম যে ওখানে কী কাজ আছে। ও বললো ওখানটায় গিয়ে ভিজিট ভিসায় যাচ্ছি, যে কোনো কাজ করব। তো আমাদেরকে যে পাঠিয়েছিল তার নামটা ঠিক মনে পড়ছে না, তো সে আমাদের সাথে চিটিংবাজি করেছিল। আর চিটিংবাজি করার পরে আমাদেরকে বলেছিল যে তোমরা যাও, ওখানে গেলে তোমাদেরকে লোক নিতে আসবে কাজের জন্য। তো কিন্তু আমাদের ওখানটা আসার পরে আমরা যখন রাত 8টার সময় আবুধাবিতে এসে পৌঁছাই, তখন আমাদেরকে কেউ নিতে আসে না। আমরা তখন টেনশানের মধ্যে আছি। আর আল্লাহর কি শান, আমাদের একটা পাড়ারই ছেলে, মানে আমার বাড়ির পাশেই থাকে, ওর নাম হচ্ছে ইদ্রিস। ও আমার এই দুবাই আজমান শহর একটা, দুবাই একটা সিটি আছে আজমান বলে, তো সেইখানেও কাজ করতো। তো আমরা আবুধাবিতে আসার পরে আমরা যখন ফ্লাইট থেকে নেবে এয়ারপোর্টে আসি, তখন করোনার সময় কিন্তু। তো আবুধাবি এয়ারপোর্টের ভেতরে আমাদেরকে PCR টেস্ট করলো ফ্রিতে। এই সময়টা তখন করোনার টাইম ছিল। আর আমরা দিল্লি থেকে এসেছিলাম। দিল্লিতে করোনার PCR টেস্ট করতে 5,000 টাকা করে নিচ্ছিল। আমি ঠিক জানি না তোমাদের মনে আছে কি না। অবশ্যই তোমাদের যারা ট্রাভেলিং করেছে তারা 100% মনে আছে, যারা ট্রাভেলিং করেনি তাদের মনে থাকবে না। কারণ এই PCR টেস্টের জন্য সবার কাছ থেকে 5,000 টাকা করে নেওয়া হয়েছে দিল্লি এয়ারপোর্টে। আর যখন আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে আবুধাবি এয়ারপোর্টে আসলাম, আমরা যখন চেক আউট করে নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে যখন বারোচ্ছি, তখন আমাদেরকে ওখানকার পুলিশেরা ডাকলো, PCR টেস্ট করলো ফ্রিতে, এবং আমাদের ব্যাগের মধ্যে যা যা ছিল সব কিছু চেক করলো। চেক করার পরে আমরা বাইরে বার হলাম। আমরা এতিহাদ ফ্লাইটে এসেছিলাম। এতিহাদ ফ্লাইট থেকে আবার এতিহাদেরই একটা বাস দিল আমাদেরকে আবুধাবি থেকে 9টার সময়। সেই বাসটা আমাদেরকে নিয়ে আসলো রাত 10টার সময় দুবাইতে। রাত 10টা না, 11:30টার সময় দুবাইতে নিয়ে আসলো। দুবাইতে নিয়ে আসার পরে এবারটা আমরা কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই। তখন আমি আমার ফ্রেন্ডকে ফোন করি যে এরম ব্যাপার, আমরা ফেঁসে গেছি। তো আল্লাহ ওকে ভালো রাখুক, আল্লাহ কাজ কামে রুজি রোজগার দিক। ও আমাদেরকে অনেক হেল্প করেছে, অনেক। তো ও আমাকে বলে যে ঠিক আছে তুই চিন্তা করিস না। আমরা 3জনে ছিলাম, আমি ছিলাম, আমার আরেকটা ফ্রেন্ড ছিল, আর একজনে ছিল। তো ওকে আমি ফোন করলাম। ফোন করার পরে ও বললো যে ঠিক আছে তোরা ওইখান থেকে গাড়ি নিয়ে আমি লোকেশান দিচ্ছি, এই লোকেশানে আয়। তো আমরা ওই দুবাই থেকে ওই আজমানে যে লোকেশানটা ছিল সেই লোকেশানে আসলাম গাড়ি করে। তো ট্যাক্সিওয়ালা আমাদের কাছ থেকে নিয়েছিল 100 দিরহাম, মানে তখন 2021-এর ঘটনা এটা। তখন 100 দিরহাম মানে ইন্ডিয়ার 2500 টাকা, আর এখন 100 দিরহাম মানে ইন্ডিয়ার 2700 টাকা। তো আমরা তার লোকেশানে আসলাম। আসার পরে সে আমাদেরকে পিক আপ করলো। পিক আপ করে তার রুমে নিয়ে গেল। তার রুমে নিয়ে গিয়ে আমাদেরকে 7 দিন রাখলো। 7 দিন রাত্রিবেলা ওই দিনকার এসে আমাদেরকে খুব মানে ভালো খাওয়া দাওয়া দিল, খেলাম। মিথ্যে বলবো না, ও আমাদেরকে এত ভালো যত্ন করে রেখেছিল যে যতই তারিফ হয় না কেন ততই কম। তো রাখার পরে ও সকালে কাজে চলে গেল। আমাদেরকে বলে গেল যে এরকম এই সময় নাস্তা আসবে, নাস্তা কোনো তোরা করে নিবি। আমরা নাস্তাও করে নিলাম সকালবেলা উঠে। নাস্তা করার পরে আমরা এবারে কাজ খুঁজবো, কাজ পাচ্ছি না, কি কাজ করব। তখন ও বলল যে দেখ, আমার তো বসকে বলে রেখেছি। আর এখন সত্যি কথা বলতে দেখো, হ্যাঁ তুমি যার কাছেই ঘুরতে যাও না কেন, হয়তো তুমি 2 দিন 3 দিন 4 দিন 5 দিনে থাকতে পারো, 1 সপ্তাহ থাকতে পারো, এর বেশি থাকতে পারো না। কারণ দেখো এক একটা রুমের মধ্যে 7জন 8জন করে থাকে। এবারটাই সবার একটা করে বেড। এবার যদি তাদের বেডে যদি আমাদেরকে দিয়ে দেয় থাকতে, তো তারা কোথায় থাকবে? তারা অনেক কাজ করে। তো আমাদেরকে বললো যে দেখ তোরা কী করবি, দেখ 7 দিন কাজ ফাজ না পেলে তখন আমাকে জানা। তখন আমরা অনেক কাজ খোঁজাখুঁজি করলাম, কাজ পেলাম না। অনেক জায়গায় ট্রাই করলাম, ফোন করলাম, সেখানেও হলো না। তারপরেও যেখানে কাজের কথা বলছি সেখানেই বলছে টাকা লাগবে 1000 দিরহাম, মানে তখন ইন্ডিয়ার 25,000 টাকা ছিল। তখন অত টাকাও ছিল না আমাদের কাছে। তারপরে যখন 7 দিন ক্রস হয়ে গেল, ওকে বললাম যে এরম ব্যাপার, আমরা কাজ পারছি না। তো ও জানতো যে আমরা সেলাইয়ের কাজ জানি। তো সেলাইয়ের কাজ জানি বলতে আমার সাথে যে দুজনে এসেছিলো তারা পুরোপুরি কাজ জানতো, আর আমি অল্প জানতাম। তো সে তার বসকে বলে আমাদেরকে তার কোম্পানিতে কাজে লাগিয়ে দিল। আমরা কাজ করলাম ওখানটায়। কাজ করার পরে ঠিক আমরা ভালো 1 বছর কাজ করলাম। তখন আমি 1 বছর সত্যি কথা বলতে আমি খালি মানে যখন আমি কাজ করতাম আমাকে খালি খাওয়ারই টাকা দেওয়া হতো, আর হাত খরচা 100 টাকা 200 টাকা দেওয়া হতো। কেন তখন আমি অত ভালো কাজ জানতাম না, এই কারণেই আমায় খাওয়ার টাকা দেওয়া হতো।
আর 100-200 টাকা করে মাসে দেওয়া হতো, মানে ইন্ডিয়ার ওই 2500 টাকা এরকম আমাকে দেওয়া হতো। তারপরে 6 মাস পরে আমার ওই দুটো ফ্রেন্ড ক্যান্সেল করে হঠাৎ চলে গেল বাড়িতে, যে না আমরা এখানে কাজ করব না, ভালো লাগছে না, এবার যাবো আমরা বাড়ি। তো ক্যান্সেল করার পরে তারা চলে গেল নিজের বাড়িতে, আমি থেকে গেলাম ওখানে একা। তখন আমার আর ভালো লাগছে না কিছু, ওরা চলে গেল, আমার মনটাও খারাপ। ওরা চলে যাওয়ার পরে আমাকে যেই বন্ধুটা এখানে লাগিয়েছিল কাজে, এবার তারও ভিসা শেষ, সেই সময় করোনার টাইম, তারও ভিসা শেষ, এবার সেও বাড়ি যাবে। এবারটাই সেও বাড়ি চলে গেল। তারপরে আমাদের পাড়ার আরেকজনা ওই কোম্পানিতেই কাজ করতো, ফের ও ছিল। এবার ওখানে ওর সাথে আমি কাজ করতাম, কাজ করতে করতে হঠাৎ কোম্পানিতে কাজ নেই। কোম্পানি বলল ওই সময় 15 জনাকে ক্যান্সেল করে দিয়েছিল। তো ওই সময় 15 জনাকে ক্যান্সেল করার পর এবার কি হবে, আমার কাছে তখন কোনো টাকা পয়সাও নেই, ঘরে যাবো যে কিছু। আমার আর একটা ভাই ভাই সম্পর্ক লাগতো, তো সে আমার আমি আগে যেই ফ্যাক্টরিতে কাজ করতাম ওই ফ্যাক্টরি থেকে পায়ে হেঁটে ঠিক 10 মিনিট পাশে একটা ফ্যাক্টরি ছিল, ওই ফ্যাক্টরিতে ও কাজ করতো। তো ওর সাথে আমার ফের কন্ট্যাক্ট হয়, আমি ওকে বললাম যে এরম এরম ব্যাপার, যে দেখ আমার তো ভিসা ক্যান্সেল করে দিয়েছে বস, তো আমি এবারে কী করব, ঘরে তো যাব এখন, তো টাকাও নেই। তো আমাকে বলে ঠিক আছে। তখন ওর কোম্পানিটা নতুন নতুন খুলেছিল, আর লোকেরও অনেক দরকার ছিল। তো আমি ওকে বললাম, ও লাস্টে ম্যানেজারের সাথে কথা বললো। তো ম্যানেজার ওকে বললো যে ঠিক আছে অসুবিধা নেই, তুমি তাহলে ওকে ডাকো। তাহলে আমি আসলাম, আসার পরে ম্যানেজারের সাথে কথা বললাম, রুমে গেলাম, থাকলাম। পরের দিন থেকে এসে মেশিন ফেশিন সব সেট করে লাগালাম। মেশিন লাগানোর পরে আমি ওখানটায় কাজে বসে গেলাম। ভালো আলহামদুলিল্লাহ কাজ কাম চলছিল, ভালো কাজ করেই যাচ্ছিলাম। এখনও পর্যন্ত আমি ওখানেই আছি, ওই কোম্পানিতেই আছি, এখনও কাজ করছি। তো অনেক স্ট্রাগল করেছি লাইফে, অনেক কষ্ট করেছি। তারপরে আজকের আমি এখানে এসে পৌঁছেছি, আর আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে এই 5টা বছরে। আর দেখো সত্যি কথা বলতে, তুমি যেদিনকে কোনো দিন কারোর জন্য খারাপ ভাববে না, তো নিশ্চয়ই তুমি ভাববে যেদিনকে তুমি কারোর জন্য খারাপ ভাববে না, উপরওয়ালা তোমার সাথে আছে, এটা তুমি মনে করে নিও সবসময়। যদি তুমি মানুষের খারাপই করো, তাহলে কিন্তু তোমার খারাপই হবে 100%, এটা কেউ রুখতে পারবে না। তো এবারে আমি বলবো, যারা দুবাই আসতে চাও তাদের জন্য বলি, যারা দুবাই আসতে চাও, আসার আগে এজেন্টকে জিজ্ঞাসা করো যে আমাকে কি কাজে পাঠাবে, কত টাকা স্যালারি, কত ঘন্টা ডিউটি, সব কিছু ডিটেলসে জিজ্ঞাসা করে নেওয়ার পরে তারপরেই তোমরা আসো। আর যারা আসবে তারা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো বা আমার ইনবক্সে মেসেজ করো, আমি তাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো। যে আমাকে কোম্পানির নাম বলে দেবে, আমি কোম্পানির নাম সার্চ করে গিয়ে দেখে আসবো যে না হ্যাঁ এটা 100% জেনুইন, লাইসেন্স করা। তোমরা আসার আগে, বারবার বলছি একটাই কথা, বারবার রিপিট করছি, আসার আগে 100 বার জিজ্ঞাসা করো যে আমার কাজ কি, আমার স্যালারি কত, আমার কত ঘন্টার ডিউটি। কেন ওখানে তোমাকে বলবে এক, আর এখানে এসে করাবে আর এক, তার উল্টো। এই কারণে এজেন্টদেরকে বিশ্বাস করবে না। 100-র মধ্যে 80% এজেন্টরা খারাপ হয়, আর 20% এজেন্টরা খুব ভালো হয়। যাদের মধ্যে মানসিকতা আছে তারা এইসব তো কোনোদিনই করবে না। কেন দেখো, মানুষ এখানটায় আসে পয়সা খরচা করে, কেউ ধার নিয়ে আসে, কেউ লোন নিয়ে আসে, কেউ নিজের বাড়ি জায়গা বিক্রি করে আসে, অনেক স্বপ্ন নিয়ে আসে, অনেক বড় বড় স্বপ্ন নিয়ে আসে। আর এজেন্টদের কাজ কি জানো? এজেন্টদের কাজ হচ্ছে তোমাকে অনেক বড় বড় স্বপ্ন দেখাবে, তারা অনেক বড় বড় স্বপ্ন দেখাবে, যে তুমি ওখানটায় যাবে, তুমি অনেক টাকা কামাবে, নিজের লাইফ লাক্সারির মতন থাকতে পারবে। হ্যাঁ, আমি এটা মানতে পারি যে এটা এখানে লাক্সারির মতো লাইফ তুমি থাকতে পারো, এখানে সব কিছু সেফ আছে, এখানে যে ল আছে, এখানে আমি তো বলবো পুরো ওয়ার্ল্ডের মধ্যে দুবাই ল হচ্ছে 1 নম্বর। এখানকার যারা লেবাররা কাজ করে তাদের জন্য 1 নম্বর। এখানে তুমি কাজ করার পরে 6 মাস পরে তুমি ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিও জয়েন করতে পারো। এখন আবার সরকার থেকে অ্যানাউন্স করেছে যে তোমাকে 30 তারিখের ভেতরে প্রত্যেকটা প্রত্যেকটা কারিগরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি ঢোকাতে হবে 30 তারিখের ভেতরে, 1 তারিখ যেন না হয়। এখানে সরকারও খুব ভালো। সো যারা এখানে আসতে চাও তারা ভালো করে এজেন্টকে জিজ্ঞাসা করে নাও যে আমার কাজ কি, আমার স্যালারি কত, আমার ডিউটি ক ঘন্টা। বেসিক্যালি আমি তোমাদেরকে বলে দিই, এখানে যে স্যালারি হচ্ছে হেল্পারদের, তো বেসিক্যালি এখানে হেল্পারদের স্যালারি হচ্ছে তোমার 1000 টাকা থেকে স্টার্টিং। 1000 টাকা মানে এখন এখন এই এই সময় বর্তমান যুগে ইন্ডিয়ার 27,000 টাকা, আগে ছিল 25,000 টাকা, মানে 1000 দেড়হাম।
আর ওভার টাইম নিয়ে 1200-1300 টাকা আসবে। ওই 1200-1300 টাকা মানে তোমার হয়ে গেল 30-35 হাজার টাকা এরকম মাসে আসবে। এখানে কোম্পানি রুম দেয় থাকার জন্য, খাওয়া নিজের। আর যেগুলো বড় বড় কোম্পানি আছে সেগুলো থাকারও জায়গা দেয়, আর খাওয়ারও জন্য খাওয়ারও ফ্রি দেয় বড় বড় কোম্পানিগুলো। আর যেগুলো ছোটো কোম্পানি সেগুলো তোমাকে থাকার জন্য খালি ফ্রি জায়গা দেবে, খাওয়াটা নিজের জন্য নিজে থেকে করতে হবে, ওটা নিজের পকেট থেকে। তো আজকে আমি পুরো ডিটেলসে বলবো। যদি তোমরা এখানে কাজে আসো, তোমাদের স্যালারি হবে, যদি তোমরা কোনো মানে লেবারের কাজে আসো, কন্ট্রাকশানের কাজে, এইসব স্যালারি তোমার 1500 টাকা স্যালারি। আর ডিউটি হচ্ছে তোমার সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর যারা টেলারিংয়ের কাজ করে তাদের ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে রাত 10:30 অবধি। 14 ঘন্টা আমরা কন্টিনিউ ডিউটি করি কিন্তু, কারণ আমরা প্রোডাকশানে কাজ করি, আমরা স্যালারিতে করি না, এই কারণে আমরা 14 ঘন্টা ডিউটি করতে হয়। আর যারা তোমার স্যালারিতে করে তারাও 14 ঘন্টা করে। তারাও দেখো, মানুষ নিজের দেশ ছেড়ে বাইরের দেশে আসে কী করতে? দুটো পয়সা কামাতে। যে না, দুটো পয়সা কামাবো, ঘরে পাঠাবো, ঘরের লোক খুশি থাকবে, আমিও খুশি থাকবো, এই কারণেই অনেক কষ্ট করে এখানে মানুষ। তো তোমরা না আসলে বুঝতে পারবে না, হয়তো তোমরা ভাবো ওখান থেকে বসে বসে যে না বাইরে অনেক টাকা আছে। হ্যাঁ, টাকা আছে, কিন্তু যেরকম টাকা আছে সেরকম অনেক কষ্টও আছে। এখানে গরম টেম্পারেচার জানো তুমি এখানে গরম কত থাকে? এখানে গরম 45 ডিগ্রি, 48 ডিগ্রি, 50 ডিগ্রি গরম থাকে। এইসব গরমে বাইরে কন্ট্রাকশন লাইনে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবে যে কী কষ্টতে তারা কাজ করে, কী অবস্থায় কাজ করে, অনেক কষ্ট হয় তাদের। আমরা তো এসির মধ্যে থাকি 24 ঘন্টা, এসি থেকে আমরা বার হয় না, তা আমরা কী বুঝবো? রুমে যাচ্ছি এসি, কোম্পানিতে যাচ্ছি এসি, গাড়িতে যাচ্ছি এসি, সব জায়গায় এসি। এখানে এসি ছাড়া কেউ চলে না। যারা কন্ট্রাকশন লাইনে কাজ করে বিল্ডিংয়ের কাজে তাদেরকে জিজ্ঞাসা করবে যে কী কষ্টটা হয়। তো এখানটায় যারা কাজে আসছো, মোট খরচা আমি বলে দিই। যদি তুমি 1500 টাকা স্যালারি পাও, ঠিক আছে, তুমি একটা সিঙ্গেল পার্সেল খাবে, তার দাম হচ্ছে 300 টাকা, ঠিক আছে। এবার তোমার সন্ধেবেলার নাস্তা আছে, তুমি ওখানটায় যদি ডেলি 3 টাকা 4 টাকা নাস্তা করো, তাহলে মাসে কত হচ্ছে? 3 টাকা করে হলে 90 টাকা, ওই ধরে নাও 100 টাকা। 300 টাকা খাবারের আর 100 টাকা নাস্তার, 400 টাকা তোমার তাহলে চলে গেল। 400 টাকা তোমার চলে গেল। থাকলো কত? যদি 1500 টাকা হয়, থাকবে তোমার 1100 টাকা। এবার 100 টাকা তোমার হাত খরচা থাকবে, 1000 টাকা তুমি ঘরে পাঠাবে, মানে ইন্ডিয়ার 25,000 টাকা তুমি ঘরে পাঠাবে। তো এই হচ্ছে এখানটাই। যারা দেখো, যারা সব কিছু মেনটেনেন্স করে চলে, আমি দেখেছি এর থেকে অনেকও মানুষও আছে যারা নিজে না খেয়ে ঘরের লোককে মানে ভালো রাখার জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য সব টাকা বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু সেই বাড়ির লোক, কিছু কিছু বাড়ির লোকও এমন আছে যে সেই বাড়ির লোক নিজের ছেলেকে জিজ্ঞাসা করে না। আমার চোখের সামনে আমি দেখেছি অনেক। এখানে তো মানুষ এসে ফেঁসেও যায়, অনেক মানুষকে আমি দেখেছি এসে ফেঁসে গেছে, কাজ পায় না। কারণ তারা ভিসায় আসে, উইথ এজেন্ট তাদেরকে ফাঁসিয়ে দেয়, এজেন্টকে 2 লাখ টাকা দিয়েছে, এখানে এসে কোনো কাজ নেই। ওখানে বলে দিল যে তোমার এসির কাজ, এখানে এসে দেখছে মাঠে তোমার বিল্ডিংয়ের কাজ, গরমেতে সেই কাজ সে করবে না। আর আমি একটা কথা বলবো, তোমরা যেই কাজে আসো না কেন, যেই কাজে আসো না কেন, ওখান থেকে ইরাদা করে নাও আমি যাচ্ছি তো কাজ করব তো করব। যদি মনে হয় যে না আমি কাজ করব না, আমরা ঘুরতে আসবো, তাহলে তো এসো না। আমি বলবো সত্যি কথা, যদি তোমরা এই নিয়ত করে আসো যে না আমি কাজ করব না, 1 মাস পরে চলে যাব, ঘুরতে যাচ্ছি, তাহলে তোমরা বেকার পয়সা নষ্ট করে কিন্তু এসো না, বা আমার পয়সা নষ্ট করে এরকমভাবে তোমরা এসো না। কেন? মানুষ অনেক পয়সা কষ্ট করে ইনকাম করে, মানুষ ধার দেনা করে আসে এখানটায়, আসার পরে আবার সে বাড়িতে যদি চলে যায় তো সেই টাকাটা কীভাবে শোধ করবে? আমি দেখেছি অনেক ছেলে সুসাইডও করে নিয়েছে। যে লোন নিয়ে এসছে, লোন দিতে পারবে না, কাজ নেই, কী করবে এবারে? এবার সুসাইড করতে হবে, সুসাইড ছাড়া কোনো রাস্তাও নেই। তো এইসব জিনিসগুলো করো না। যারা ইচ্ছা আছে যে না আমি হ্যাঁ কাজ করব, তাহলেই আসো, নাহলে কিন্তু এসো না একদমই। তো আমার ভিডিওটা আমি এই অবধি রাখছি, ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু পুরো দেখো তোমরা, তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। ভিডিওটা যদি তোমরা পুরোপুরি দেখো তাহলে আমারও খুব ভালো লাগবে। ভিডিওটা একদম স্কিপ করো না, আর যত পারো ভিডিওটাকে শেয়ার করে দাও। আর আমার ফেসবুক পেজের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার নেক্সট ব্লগের মধ্যে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।